হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আডা 24/7 বেঙ্গলির অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সাথে দীপাঞ্জন স্যার এবং তোমাদের ব্যাক টু ব্যাক যে নতুন বছরের আগে পিএসসির তরফ থেকে খুশির খবরগুলো এসেছিল, সেই খুশির খবরেরই একটা বলতে পারো ছোট্ট ঝলক নিয়ে আজকে চলে আসলাম। কিন্তু এই খুশির খবরও অনেক সময় তোমাদের মনে কিন্তু আবারও দুশ্চিন্তার ছাপ ফেলেছে। তো সেই সমস্ত প্রশ্নের উত্তর এই সেশনটায় আমি তোমাদেরকে দেব এবং তাই জন্য সকলকে বলবো কেউ এই সেশনটা স্কিপ করবে না। এবং বছরের যেহেতু শুরু হতে চলেছে খুব শিগগিরই, এবং এই নতুন বছর নতুনভাবে নতুন রেজলিউশনের সাথে শুরু হোক, এটা আমরা সকলে চাইবো। আনন্দে থাকো এবং নিজের আনন্দটাকে খুঁজে নাও নিজের মধ্যেই। দেখো, তোমার আনন্দ, তোমার খুশি, এগুলো যদি তোমার মধ্যে থাকে ভাই, তুমি বলতে পারো সব কিছু করে ফেলতে পারবে। এবং এটাকে নিয়ে চলাটা কিন্তু সবার আগে দরকার। তাই এই বছর শুরুতেই বলবো, রেজলিউশন নাও, নিজে খুশি থাকবো এবং অপরকে খুশি রাখার, মানে নিজের কাছের মানুষগুলোকে, সেটা হতে পারে বাবা মা, হতে পারে আত্মীয় পরিজন থেকে তোমার মনের খুব কাছের মানুষ, তাকে খুশি রাখার জন্য যা যা করার এবছরের রেজলিউশন হোক সেটা। অর্থাৎ তোমরা যারা যারা অ্যাসপিরেন্স আছে তাদের খুশি রাখা, নিজেকে খুশি রাখা, প্লাস তোমার পরিবার পরিজনকে খুশি রাখার একটাই মন্ত্র, একটাই উপায়, সেটা হচ্ছে পড়াশোনা, পড়াশোনা এবং পড়াশোনা করে চাকরিটাকে পাওয়া। এবং এবছর মানে দেখো, বিগত প্রত্যেকটা বছর যেটা হয় যে চাকরি নেই, চাকরির কোনো খবর নেই, ভ্যাকেন্সি পড়ে আছে, খবর পাওয়া যাচ্ছে, কিন্তু সত্যি কথা বলতে বিগত 4-5টা বছর ধরে এটাই হয়ে এসছে। যতই ভোট আসুক, যত যাই হোক, ভোট তো আগেও এসছে, 2021 সালেও ভোট এসছে, আমরা দেখেছি, তার আগেও ভোট এসছে 2019 সালে, কিন্তু এত ব্যাক টু ব্যাক নোটিফিকেশান রিয়েলি বিগত 7-8 বছরে কেন, মানে আমার মনে হয় না বিগত 10 বছরে এভাবে একের পর এক নোটিফিকেশান বেরিয়েছে। আমরা জানি যে লাস্ট 23শে ডিসেম্বর থেকে প্রথম বললো ক্লার্কশিপ এবং আইডিও নোটিফিকেশান, পিএসসির শর্ট নোটিফিকেশান জারি করলো। তারপরই মানে ক্লার্কশিপ আর মিসটেনিয়াস 23 তারিখে জারি হয়েছিল, 23শে ডিসেম্বর। তারপরের দিনই আইডিও এবং তারপরে কর্পোরেট সার্ভিস, এবং 27শে ডিসেম্বর এমভিআই মোটর ভেহিকলস ইন্সপেক্টরের নোটিফিকেশান জারি হলো। মাঝখানে যদিও ওই ইঞ্জিনিয়ারের জন্য পোস্ট এটাও বেরিয়েছে পিএসসি তরফ থেকে। তো পিএসসি আবারও জানাচ্ছে নাকি আপকামিং ডেজে আরও 10খানা চাকরি নোটিফিকেশান বের করবে। সত্যি বলতে বিগত 10 বছর কেন, তারও মনে হয় বেশি দিন এরকম পরপর নোটিফিকেশান জারি হয়নি। হ্যাঁ, এবার অনেকেই এখানে প্রশ্ন তুলবে, স্যার এ তো নোটিফিকেশান নয় স্যার, ভালো করে দেখুন, ওটা হচ্ছে শর্ট নোটিফিকেশান। হ্যাঁ জানি, তোমাদের অলরেডি শর্ট নোটিফিকেশানের ভিডিও আমি নিজে তৈরি করেছি, একদম যেদিনকে ক্লার্কশিপের ফাইনাল নোটিফিকেশানটা বেরোচ্ছে, মানে শর্ট নোটিফিকেশান বেরোয় 23শে ডিসেম্বর, সেদিন আমি তোমাদের বানিয়েছি, আমি জানি তো শর্ট নোটিফিকেশান। বাট এটাও তো ঠিক, তোমরা এই শর্ট নোটিফিকেশানের মানেটাই বুঝতে পারছো না এবং তারপরে চিন্তায় ভুগছো। শর্ট নোটিফিকেশান মিনস তোমার পরীক্ষাটা হবে, এটা কনফার্ম করা। আমরা জানতাম যে কেপিএস কৃষি প্রযুক্তি সহায়তা সিট ফাঁকা রয়েছে, বাট তার কোনো নোটিফিকেশান আসছে না। আমরা জানতাম আইডিওর সিট ফাঁকা রয়েছে, নোটিফিকেশান আসছিল না। আমি তোমাদেরকে ভিডিও করে বলেছিলাম মে মাস 2024-এর মে মাসে প্রথম ভিডিও করেছিলাম এবং বলেছিলাম আইডিও আসছে। স্বাভাবিক, আমরা কোথা থেকে ইনফরমেশন পেয়েছিলাম? পিএসসির দপ্তর থেকে। তোমাদের জানিয়েছিলাম জুন মাসে আসছে, নোটিফিকেশান এলো না, জুন মাসে আসেনি, কিন্তু মনে করে দেখো, তোমরা সবাই ডিমোটিভেটেড হয়েছিলে। জুন মাসে নোটিফিকেশান এলো না বলে পিএসসি জানালো জুলাই মাসে আসবে, আমরা সেটাও বলেছিলাম, আসেনি জুলাই মাসে। তারপর তো ওবিসি কেস, কিন্তু এবার নোটিফিকেশান এলো, বাট সেটা শর্ট। বাট শর্ট মানেটা কি? ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট ডু ইউ মিন বাই শর্ট? শর্ট নোটিফিকেশান মিনস তোমার এক্সামটা হবে বা পরীক্ষাটা যে হবে বা ফাইনাল নোটিফিকেশান বেরোবে, ভ্যাকেন্সিটা যে ক্রিয়েট করে সরকার নেবে, এটা কনফার্ম করা। দেখো, বেসিক্যালি আমাদের শর্ট নোটিফিকেশান তখনই বেরোয় যখন অর্থ মন্ত্রক থেকে রাজ্য সরকারের কাছে একটা কনফার্মেশন যায় যে হ্যাঁ, এই পরীক্ষার জন্য তুমি এবার মানে এই হচ্ছে পোস্টের জন্য তুমি এবার পরীক্ষার আয়োজন করতে পারো। পিএসসি তখনই কিন্তু নোটিফিকেশন জারি করতে পারে। আমরা যতই জানি সিট পড়ে আছে, ফাঁকা রয়েছে, এই আছে, সেই আছে, হ্যাঁ আছে, তেন আছে, বাট স্টিল আমরা জানলেও এগুলো হতে পারে না, হয় না। বাট এটা কনফার্ম যে পরীক্ষাটা এবার হচ্ছে। এই 6টা অলরেডি বেরিয়েছে, আরও নাকি 10টা বেরোবে। এবার তার মানে দেখো, তোমরা যারা যারা প্রত্যেকে অলমোস্ট এখানে সকলেই গ্র্যাজুয়েট, আর যারা যারা গ্র্যাজুয়েশন করছো সকলের ক্ষেত্রে একটা সুখবর। দেখো, প্রথম যে পরীক্ষাটা ক্লার্কশিপ, সেটা যারা যারা মাধ্যমিক পাস সকলে দিতে পারবে। বাকি যে কটা এক্সাম, এমভিআই, কোঅপারেটিভ সার্ভিস, মিসটেনেন্স বা আইডিও, সবকটা কিন্তু গ্র্যাজুয়েটরা দিতে পারবে। কোনো নাম্বার মানে পার্টিকুলার কোনো মার্কস পেতে হবে কিনা, না। কোনো পার্টিকুলার তোমার হচ্ছে সাবজেক্টে তোমার থাকতে হবে কিনা, সেটাও কিন্তু বলবো না।
এই 4টে এক্সামসের ক্ষেত্রে কোনো পার্টিকুলার সাবজেক্ট তোমাকে থাকতে হবে বা এই সাবজেক্টে গ্র্যাজুয়েট হলে বা বিটেক করলে তুমি পরীক্ষা দিতে পারবে এরকম কোনো ব্যাপার নেই। এটা নর্মাল গ্র্যাজুয়েটরাই সব কটা দিতে পারো, মানে 2 থেকে 4 অবধি। আর এটা মাধ্যমিক পাস থেকে গ্র্যাজুয়েট সবাই দিতে পারো। তার মানে এটা হচ্ছে একটা বড় সড়ো দিক। যদি আমি বলি এক্সামের এজ গ্রুপ, প্রথমটার ক্ষেত্রে 18 থেকে 40 ক্লার্কশিপের, বাকি আইডিও থেকে এমভিআই 39-এর মধ্যে, মানে সবই ওই 40-এর মধ্যে ভ্যারি করছে। 18 থেকে মানে তোমার 39-এর মধ্যে কিন্তু তুমি পেয়ে যাবো পরীক্ষাটা দিতে ইউআরদের ক্ষেত্রে। এছাড়া যদি দেখো অন্যান্য পোস্ট মানে তোমার এসটি এসসি ওবিসি, যেমন বয়সের ছাড় থাকে এসটি এসসিদের ক্ষেত্রে 5 বছর, ওবিসিদের ক্ষেত্রে 3 বছর, এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা তারাও 5 বছরের ছাড় পাবে। তার মানে বুঝতে পারছো তো তোমাদের জন্য একটা বড়সড় সুযোগ কিন্তু পিএসসি এনেছে। এবার এই সুযোগের পরও মনের মধ্যে অনেকের একটা প্রশ্ন জেগে উঠেছে, স্যার এসব তো ফালতু কথা, পিএসসি নেবে না। দেখো যারা যে সেগমেন্টটা এটা নিয়ে ভাবনা চিন্তা করছো তাদের মতো ভাবতে পারো, সত্যি কথা বলতে ভাবার কিছু নেই। তোমাদের আমি একদম বলে দিলাম যে এই পরীক্ষার নোটিফিকেশন যেটা শর্ট হোক বা ফাইনাল সেটা জারি হয় তখনই যখন অর্থমন্ত্রক থেকে পাশ হয়ে আসে যে ভাই পরীক্ষাটা তোমরা আয়োজন করতে পারো। এই পাশটা হওয়াটাও খুব চাপের। অর্থমন্ত্রক পাশ করে দিয়েছে মানে এটুকু তুমি অ্যাসিওর থাকো পরীক্ষাটা হচ্ছে, মানে হবেই, মাস্ট বা ম্যান্ডেটরি পরীক্ষাটা হচ্ছে। এটা নিয়ে কোনো দ্বিধা দ্বন্দ্ব দ্বিরুক্তি নেই। এবার কবে হবে সেটা নিয়ে প্রশ্ন। প্রথমত আগেও বলেছি আবারও বলছি, পরীক্ষাটা তখনই হবে বা ফাইনাল নোটিফিকেশন তখনই আসবে যখন ওবিসি কেসটা মিটে যাবে। ওবিসি কেস জানুয়ারি মাসের ফার্স্ট উইকেই সুপ্রিম কোর্টে উঠছে। আমরা প্রত্যেকে পজিটিভলি আশা রাখবো যে সেই সময়ের মধ্যেই হয়তো মানে জানুয়ারি মাসের মধ্যেই একটা সুরাহা আমরা পাবো। এবার এটা নিয়ে অনেকে হাহা হিহি রিয়াক্ট করবে, মানে যদিও হাহা রিয়াক্টটা দেওয়া যায় না ফ্যাক্ট, কিন্তু স্টিল এটা অনেকের মনে হবে যে স্যার মিটছে না। ভাই এখানে আমি তুমি আমরা কেউ নই, এমনকি পিএসসির চেয়ারম্যানও হাত পা বাঁধা। এখানে রাজ্য সরকারেরও কোনো কিছু করার নেই, যা করার আছে সবই সুপ্রিম কোর্টের। সুপ্রিম কোর্ট যদি মনে করে বিষয়টাকে ফেলে রাখবে, মানে যেটা করে আসছে বিগত সেপ্টেম্বর মাস থেকে তারিখ পে তারিখ দিচ্ছে, যদি চাই করতে পারে। আর যদি মনে করে যে না বিষয়টা মিটমাট করে ফেলবে তারা করতে পারে, সম্পূর্ণ ডিপেন্ড করছে সুপ্রিম কোর্টের ওপরে। এবং এবার যারা ভাবছো যে ওর সুপ্রিম কোর্টের কেস তো ও কবে মিটবে তারপরে পড়াশোনা শুরু করবো, ভাই সত্যি বলতে তাদের কিচ্ছু বলার নেই। তোমরা পরিস্থিতি দেখছো, 1 নম্বর চাকরি নেই রাজ্য সরকারে, মানে আমাদের রাজ্য সরকার সারা দেশ জুড়েই চাকরির অভাব। তারপরে দাঁড়িয়ে হচ্ছে কোশ্চেনের মান, যারা এবছর ক্লার্কশিপ মানে 16 এবং 17 নম্বর ক্লার্কশিপ যারা দেখেছো কোশ্চেনের মান কি লেভেলের হচ্ছে, মানে যারা এক্সপেকটেশন বিয়ন্ড দ্য এক্সপেকটেশন একটা টার্ম আছে না, সেটা হয়ে গেছে। কিন্তু মানে ক্লার্কশিপের এক্সাম জেনারেলি মাধ্যমিক লেভেল, সেখানে কোশ্চেনের মানগুলো যথেষ্ট হাই, মানে মডারেট টু অ্যাডভান্স লেভেলের ছিল। ইটস আ গুড জব বাই পিএসসির কাছ থেকে, এটাই এক্সপেক্ট এরকম প্রশ্ন করবে। কিন্তু তোমরা যারা ওই লেভেলের পড়াশোনা ভাবছো বা ভাবছো না 5 মাস পরে চাকরিটা পেয়ে যাবে, তাদের জন্য এবার একটু মাইনরলি ভাবো, তারা কিন্তু পাচ্ছ না। তার কারণ তারা শুধু ওই হাহা হিহা রিয়াক্টই দিচ্ছ, পড়াশোনাটাকে করছো না, এবং দেয়ার আফটার পরীক্ষা শেষে যেটা হয় সেটাই হচ্ছে, এবং রেজাল্টের দিন আরও বেশি সেটা মনের মধ্যে দাগ কাটছে, এবং কোথাও কি মানে দূর পড়াশোনা করে আর কী বা হবে, পিএসসি কিছু দিচ্ছে না, চলো নিজেদের পথে নিজেরা দেখে। হ্যাঁ অবশ্যই আমি তো বললাম বিগত 7-8 বছরে পিএসসি এরকম নোটিফিকেশন জারি করেনি। 7-8 বছর কোনো 10 বছরের বেশি সময় হয়ে গেল এরকম নোটিফিকেশন নেই পিএসসি তরফ থেকে। বাট এই 10 বছর পরে যে সুযোগটা এসে ভাই সেটাকে গ্র্যাব করতে তোমাদের বা মানতে অসুবিধাটা কোথায়? এবার ওই যে বললাম যারা মনে করছো ফাইনাল নোটিফিকেশান তারপরে পড়াশোনা, ফাইনাল নোটিফিকেশান পরে মনে হবে অনেকের যে না এখন পড়ে লাভ নেই, আবার এক্সাম ডেট দিক তারপরে পড়াশোনা, তাদের জন্য এই সেশন বা কোনোটা সেশনই বোধহয় হতে পারে না। তারা তো অত্যধিক জানো, স্পেশালি যারা কম জানো বা যারা একটু বুদ্ধি নিয়ে চলো বা যারা বেশি মানে বলবো হয় না অনেক সময় অতি বুঝরেওয়ালা নও, তাদের জন্য শক্তি বলতে সরকারি চাকরিগুলো থাকে বা যে কোনো ক্ষেত্রেই তার মানে একটা জায়গায় চলে যাও। বেশি বুঝে লাভ নেই, যেটুকু আমার দরকার সেটুকু করব, যেটুকু দরকার নেই সেটুকু করবো না। এটা আমার যদি ফান্ডা হয় লাইফে, ভাই লাইফে আমি এগোবো। আর যদি আমি অত্যধিক বুঝে বেঁচে এগোই, একটা সময় পরে আমাকে কম বুঝতেই হয়। তো সেই কারণেই বলবো যে জেনারেলি যারা ঠিকঠাকভাবে চাকরিটা পেতে চাইছে সৎভাবে, তাদের জন্য এখন একটা গোল্ডেন অপরচুনিটি 2025, ওই জ্যোতিষীরা বলে না গোল্ডেন অপরচুনিটি, আমি সেরকমই বলবো, ইটস সত্যি গোল্ডেন অপরচুনিটি টু অল অফ ইউ, যে এই 6-5খানা এক্সামের নোটিফিকেশান বেরিয়েছে এবং তার সাথে গ্রুপ সিআরডিও নোটিফিকেশান আসছে। তাছাড়া তো বললাম আরও 10টা এক্সাম আসছে, এক্সামের নোটিফিকেশান আসছে, তো ছেড়ে দাও 10টা ছাড়ো, 5 থেকে 6টা এক্সাম। সিট অনেকে এটা নিয়ে আবার প্রশ্ন তুলবে, এমভিআর ক্ষেত্রে যেটা পিএসসি তোকে জানিয়েছে এখনো কনফার্মেশন দেয়নি 60খানা সিট থাকবে। এবার বলতো স্যার মাত্র 60খানা সিট, ভাই এমভিআর ক্ষেত্রে অনেক ক্রাইটেরিয়া আছে, হাইট আছে, চেস্টের গল্প আছে, এবং গ্র্যাজুয়েট লেভেলের এক্সাম মোটর ভেহিকল ইন্সপেক্টর, বুঝতে পারছো। নেক্সট
আমরা যদি মিস্টেরিয়াসের ক্ষেত্রে তোমার সিট মেনশন নেই। আইডিওর ক্ষেত্রে এক্সপেক্টেড সিট মোটামুটি 100 থেকে 150 অফিসার লেভেলের এক্সাম মানতে হবে। ক্লার্কশিপের ক্ষেত্রে এক্সপেক্টেড সিট দেখো, তোমাদের আগেও বলেছি, ক্লার্কশিপ নিয়ে যখন আমি ভিডিও করেছি সেখানে বারবার বলেছি 2020 থেকে 23 অব্দি যে ভ্যাকেন্সি ক্রিয়েট হয়েছে সেই রিগার্ডিংই কিন্তু নিয়োগ হবে 16 এবং 17 নম্বর যে এক্সাম হলো তার, মানে আগের এক্সামটার। এবার নতুন যে নোটিফিকেশন আসছে তার নিয়োগটা আসবে 23 থেকে 24-এর মধ্যে, 24 থেকে 25-এর মধ্যে যে ভ্যাকেন্সি ক্রিয়েট হয়েছে। তো 24 থেকে 25-এ বিশাল কিছু ভ্যাকেন্সি ক্রিয়েট হবে, এটা স্বাভাবিক ব্যাপার। পিএসসি কিছু জানায়নি, তাও তোমাদের বলতে পারি ধরে রাখো 2000-এর মতো ভ্যাকেন্সি থাকবে, 1.5 থেকে 2000, তার বেশি ভ্যাকেন্সি থাকবে না, বাট 1.5 থেকে 2000-ও কম নয় 1 বছরের ভ্যাকেন্সি হিসেবে। সো ভ্যাকেন্সি যাই থাকুক, তোমার প্রিপারেশন যেন একদম জোরদার হয়। ভাই নিজেকে একটা জায়গায় প্রুফ করো, একটা জায়গায় বলতে, যদি সাপোজ ধরে নাও কি হবে পরীক্ষা, যদি মানে সাপোজ তুমি পরীক্ষা দিলে, পরীক্ষায় দুটো জিনিস হয়, এক তুমি পাস করবে, এক তুমি পাস করবে, এটাই তো ফ্যাক্ট। যদি পাস করো, পাস করার মানে পাস না করো, দুটো না কারণ না করতে পারে, এক তুমি না পড়ে, একটা পড়ার পরও। অনেকেই আছো পড়ার পরও হয়তো কোনো কারণের জন্য 1-2 নাম্বারের জন্য হলো না। তো যারা না পড়ে করেছো তাদের যে রিগ্রেটটা ফিল হচ্ছে বা ফিল হয় বা হবে, তারা বুঝতে পারছে যে আমি পড়িনি, আমার রিগ্রেট এখানে। আর যারা পড়ার পরও পেরে না, তারা তো মনকে বুঝ দিতে পারবে যে ভাই আমি তো পড়েছি, আমি চেষ্টা করেছি। এবং এক্ষেত্রে কি হয়, একটা হলো না, এবার তো অপরচুনিটি অনেকগুলো আছে। সাপোজ ধরো তোমার ক্লার্কশিপে হলো না হলো, আইডিওর এক্সাম তুমি দিচ্ছ, হয়ে যেতে পারে, কারণ তোমার প্রিপারেশন কিন্তু ওই লেভেলের, এবং তোমার মনে মধ্যে একটা জেদ চলেছে ভাই পেতে হবে। আমি একটাই 1 নম্বরে হারিয়েছি, আমার সেকেন্ডটাতে পেতে হবে বাই হুক অর ক্রুক। তারপর দেখো অপরচুনিটি মিস্টেরিয়াস, তারপরই কোঅপারেটিভ সার্ভিস, এমবিআই, পর এক্সামসগুলো থাকবে। সো একটা না একটা তোমার হবে যদি তুমি ঠিকঠাকভাবে পড়ো। এবার এখানেই প্রশ্ন যে ঠিকঠাকভাবে পড়বো কি, এতগুলো পরীক্ষা, তার সিলেবাস আলাদা আলাদা। প্র্যাকটিক্যালি ভাবো, সিলেবাস কিচ্ছু আলাদা নেই, অলমোস্ট সেম সিলেবাস। কিছু এক্সামে কিছু মানে সাবজেক্ট আছে, কিছুতে নেই। আমি যদি ক্লার্কশিপে ধরি, ক্লার্কশিপে কোন কোন সাবজেক্ট আছে, জেনারেল স্টাডিজ আছে, রয়েছে অ্যারিথমেটিক, মানে আমি ম্যাথই লিখছি, আর রয়েছে ইংলিশ। এখানে কিন্তু রিজনিং বা জিআই নেই, তবে ম্যাথের মধ্যে কিছু কিছু প্রশ্ন অনেক সময় দিয়ে থাকে, বাট ধরে নাও নেই। জিএস মানে জেনারেল স্টাডিজ, আমাদের হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, কারেন্ট অ্যাফেয়ার্স, সায়েন্সের 3টে প্রায় 4টে সাবজেক্ট, মানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এখন বর্তমানে টেকনোলজি থেকে প্রশ্ন দিচ্ছে। এছাড়াও কারেন্ট অ্যাফেয়ার্স জিকে তো রয়েছে বললামই। ম্যাথের তো ম্যাথ, অ্যারিথমেটিক আর ইংলিশ রয়েছে। তোমার এটা 2টো স্টেপে পরীক্ষা হয়, সকলে জানো, মানে 2টো সেগমেন্টে। প্রথম সেগমেন্ট প্রিলিমস, সেখানে এমসিকিউ বেসড 100 নম্বরের পরীক্ষা, 30 নাম্বার থাকে ইংলিশে, 30 নাম্বার ম্যাথে, 40 নাম্বার জেনারেল স্টাডিজে। আর সেকেন্ড সেগমেন্টের পরীক্ষাটা হয় তোমার জেনারেলি ডেসক্রিপটিভ, বাংলা ইংলিশ রাইটিং পোর্শন থাকে, 50 বাংলা 50 ইংলিশ থেকে। দুটো মিলিয়ে কিন্তু তোমার সাবজেক্ট মানে তোমার হচ্ছে মার্কসটাকে কাউন্ট করা হয়ে থাকে। আইডিও সিঙ্গেল টায়ার এক্সাম, আর হ্যাঁ ক্লার্কশিপের টাইপিং টেস্টও থাকে। আইডিও কিন্তু সিঙ্গেল টায়ার এক্সাম, এখানে একটাই পরীক্ষা 100 নাম্বারের, 75 এবং তোমার 25, এই হচ্ছে মার্কস ডিভিশন থাকে এই আইডিও এক্সামের ক্ষেত্রে। 75 এবং 25 এই মার্কস ডিভিশন, 75 নম্বরের জেনারেল স্টাডিজ আর 25 নম্বরের ম্যাথ মানে অ্যারিথমেটিক পোর্শন। যেহেতু অফিসার লেভেলের এক্সাম, কোশ্চেনের মান একটু হলেও বেশি হবে অবশ্যই। এবং আইডিওর ক্ষেত্রে যদি দেখো, একটা নতুন সাবজেক্ট থাকে জেনারেল স্টাডিজের মধ্যে, মানে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে, তার সাথে সাথে সায়েন্স, এগুলো তো রয়েছে। তার পাশাপাশি ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট বলে একটা নতুন সাবজেক্ট থাকে, যেহেতু ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট নিয়ে এক্সামটা, সেই হেতু এই ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট থেকে মোটামুটি 10 নাম্বার থাকে, মানে অ্যাপ্রক্স, এটা সিলেবাস অ্যাকর্ডিং বলা যেতে পারে 10 নাম্বার কিন্তু থাকে, মানে ওই টোটাল 75 মার্কসের মধ্যে 10 নাম্বার আইডি বা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট থেকে থাকে, যার ক্লাসও আমি বেশ কয়েক মাস আগে নিয়েছিলাম তোমাদের জন্য। হলো আইডিও বাদে যদি দেখা যায়, রয়েছে মিসলেনিয়াসের ক্ষেত্রে এটা ডবল টায়ার এক্সাম। প্রথম এবং অবশ্যই পার্সোনালি টেস্টও রয়েছে, অফিসার লেভেলের এক্সাম বুঝতেই পারছো। প্রথম টায়ারের ক্ষেত্রে 2 মার্কস করে থাকে, এমসিকিউ বেসডই হয়, 75-25। এখানেও কিন্তু ইংলিশ নেই, ওই 25 মানে 75টা প্রশ্ন 2 মার্কস মানে 150 নাম্বার, আর 25টা প্রশ্ন 2 মার্কস মানে 50 নাম্বার। 75 নম্বর মানে 75টা প্রশ্ন থাকে জেনারেল স্টাডিজ থেকে, আলাদা কিছু নেই, ওই যেমন বললাম হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, তবে সায়েন্সের উপর একটু বেশি জোর দেয় মিসলেনিয়াস সার্ভিসের ক্ষেত্রে। আর 25 নাম্বারের মানে 25টা কোয়েশ্চেন থাকে তোমার অঙ্কের থেকে, ম্যাথ থেকে, অ্যারিথমেটিক থেকে, এবং সেখানে কিন্তু 25x50 মানে তোমার 25x2 মানে 50 নাম্বার, টোটাল 200 মার্কসের কিন্তু মেন্স পরীক্ষা, প্রিলিমস পরীক্ষা, তারপরে মেন্সের পরীক্ষা থাকে। মেন্স কিন্তু ডেসক্রিপটিভ হয় এবং সেখানে লিখে লিখে তোমাকে অ্যান্সার করতে হয়। এমভিআইয়ের ক্ষেত্রেও জেনারেলি তোমার যেটা এমফাসিস করে, যেটা জোর দেওয়া হয়, সেটা হচ্ছে কার উপরে, সায়েন্স বেসড কিন্তু বেশ কতগুলো জায়গা থাকে, যেহেতু মোটর ভেহিকলস ইন্সপেক্টর, তাই ফিজিক্সের উপরে যথেষ্ট জোর থাকে এমভিআইতে। তো এই সমস্ত এক্সামসে যদি ওভারঅল সিলেবাস দেখি কী কী রয়েছে, আমি এতক্ষণ আলোচনার পরে তোমরা বুঝতেই পেরেছো।
ওভারঅল সিলেবাসে রয়েছে জেনারেল স্টাডিজ, মানে এর মধ্যে হিস্ট্রি পড়ছে, জিওগ্রাফি পড়ছে, পলিটি পড়ছে, ইকোনমি নট ইকোনমিক্স, কারণ ইন্ডিয়ান ইকোনমি বলা হয় তাই ইকোনমি লিখবো আমি, ইন্ডিয়ান ইকোনমি দেখার জায়গা নেই বলে ইন্ডিয়ান ইকোনমিটা লিখলাম না, ঠিক আছে। আচ্ছা, এছাড়া পড়ছে তোমার সায়েন্স, সিএ, কারেন্ট অ্যাফেয়ার্স আর জিকে মানে স্ট্যাটিক জিকে, এই হচ্ছে জিএস পেপারে থাকছে। এটা ওভারঅল সমস্ত এক্সামসে কিন্তু কমন ফ্যাক্টর। এবার কোনোটায় সায়েন্সের উপরে জোর, কোনোটায় সায়েন্সের উপরে কম জোর হলো। নেক্সট যেটা থাকছে সেটা হচ্ছে ম্যাথ মানে অ্যারিথমেটিক, তার সাথে যেহেতু অফিসার লেভেলের এক্সামসগুলোতে কিছু হলেও অ্যাডভান্স ম্যাথ দিয়ে থাকে, কিন্তু অ্যারিথমেটিকের উপরেই বেশি জোর দেয় পিএসসি জেনারেলি, ঠিক আছে। এবং তার সাথে সাথে তোমাদের মানে যাকে আমরা জিআই বলি অর্থাৎ রিজনিং, তাতেও একটু দেওয়া দরকার জোর, কারণ তার থেকেও কিন্তু ম্যাথের মধ্যে ইন্ট্রোডিউসের প্রশ্ন রেখে থাকে। আর থাকছে ইংলিশ। এই তো ওভারঅল সিলেবাস, তাই তো। এবার কিছু জায়গায় যেমন আমি বললাম মিস্টেন্স বা আইডিওতে ইংলিশ নেই, আবার ক্লার্কশিপের ক্ষেত্রে ইংলিশ আছে। মিস্টেন্স আইডিওতে ইংলিশ নেই ঠিকই, মিস্টেন্সের মেন্সে ইংলিশ দেয় ডেসক্রিপটিভে, তো থাকছে। তো এই সিলেবাসটা যদি তুমি ওভারঅল পড়ে ফেলো, এই সিলেবাসটা যদি তুমি ওভারঅল পড়ো, দেখবে তোমার সমস্ত এক্সামসের প্রিপারেশনই হয়ে গেল আলটিমেটলি, তাই নাকি? কারণ তোমাকে পড়তে হচ্ছে জেনারেল স্টাডিজ, পড়তে হচ্ছে ম্যাথ, পড়তে হচ্ছে ইংলিশ, পড়তে হচ্ছে রিজনিং, এই হচ্ছে সিলেবাস ওভারঅল। তো এবার এই ওভারঅল সিলেবাসটা তুমি রেডি করো ঠিকঠাকভাবে, তাহলে আর একটা এক্সামকে লক্ষ্য রেখে পড়ার দরকার নেই। এবার তুমি কি করবে এখন থেকে, মানে আজকে যদি আমি জানুয়ারি ধরছি, তার জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুনের আগে মোটামুটি এক্সামসগুলো হওয়ার সম্ভাবনা কম, মে জুনের আগে। তুমি যদি 5 মাসও ধরি, 5 মাসের মধ্যে প্রথম 4 মাস যতদিন না অবধি কোনো একটা এক্সাম হচ্ছে এই 5টার মধ্যে, ততদিন অবধি ওভারঅল সিলেবাসটাই পড়ো। এবার এক্সামের ডেট ঘোষণা হলো পার্টিকুলার কোনো এক্সামের, নিশ্চয়ই তার আরও 15 দিন পরে বা 1 সপ্তাহ পরে আবার নেক্সট এক্সাম কোনো একটা কিছু থাকবে, যদি খুব কাছাকাছি এক্সামগুলো কন্ডাক্ট করে থাকে পিএসসি। তো যাই হোক, যে এক্সামের ডেট ঘোষণা হবে তারপর ওই 4 মাস একটা ফুল ফ্লেজ ওভারঅল প্রিপারেশনের পরে ওবার ওই এক্সামকে ওরিয়েন্টেড করে পড়াশোনা শুরু করো। সাপোজ তোমার যখন ক্লার্কশিপের পড়াশোনা, তখন তুমি জিআইটাকে বাদ দিয়ে ম্যাথ, জিএস, ইংলিশের উপরে এমফাসিস করো। যখন আইডিওর পড়াশোনা, তখন ইংলিশটাকে বাদ দিয়ে ম্যাথ, জিআই, জিএস এর উপরে ফোকাস করছো, তার আগে দিয়ে এক্সামসগুলোর আগে দিয়ে। এভাবে যদি প্রস্তুতি নাও, ওভারঅল সব এক্সামের জন্য প্রিপারেশন কিন্তু হয়ে যাবে। এটা একটা ভালো দিক। এবার ওখানে অনেকে কনফিউজ হয়, এতগুলো পরীক্ষা কি করে আলাদা আলাদা করে প্রিপারেশন নেওয়ার কোনো দরকারই নেই। তুমি প্রস্তুতি নাও একসাথেই, প্রথম 3 থেকে 4 মাস ওভারঅল প্রস্তুতি থাকুক। প্রথম বলতে পারো যে 3 to 4 months ওভারঅল প্রিপারেশন হোক, ঠিক আছে। আর তোমার হাতে এক্সামের আগে কি হবে, এক্সামের আগে এক্সাম ওরিয়েন্টেড পড়াশোনা হোক। মানে এক্সামের আগে মানে অন্ততপক্ষে 3-4 মাস তুমি আরামসে সময় পাবে, তার বেশি বই কম পাবে না ওভারঅল প্রিপারেশন নেওয়ার। তারপর থেকে এক্সামসগুলো পরপর হতে থাকবে। তো এক্সামের আগে এক্সাম ওরিয়েন্টেড প্রিপারেশন স্টার্ট হোক তোমার, তাই নাকি? তাতে করে তোমার এক ঢিলে তোমার কিন্তু এই 5 থেকে 6টা পাখি আমি বলতে পারি তুমি একদম টিপ করতে পারবে। এবং দেখা যাবে যখন রেজাল্টও বেরোচ্ছে পরপরই বেরোবে, কারণ নোটিফিকেশন পরপর আসছে, এক্সামও পরপর হবে, রেজাল্টও অলমোস্ট পরপর। এবং দেখা গেল সাপোজ তোমার ক্লার্কশিপে হলো না, ইনকেস নেগেটিভ ধরে যদি চলো, আইডিও হয়ে গেল, বা ক্লার্কশিপে হলো আইডিওতে হলো, তুমি তখন নিজেই কনফিউজড হবে। এখন যেমন কনফিউজ কোন পরীক্ষার জন্য পড়বো, তখন কোন চাকরিটা নেবো আমি কনফিউজড হয়ে যাবে। আইডিও হয়তো তুমি পেয়েছো তোমার জেলা থেকে দূরে, ক্লার্কশিপ হয়তো তোমার জেলায় পেয়েছো, সেটা নিয়ে কনফিউশন থাকবে। হ্যাঁ, জেনারেলি অবশ্যই ক্লার্কশিপের থেকে আইডিওর ক্ষেত্রে প্রথম ইনিশিয়াল স্টেজের স্যালারি অ্যান্ড এভরিথিং অনেক বেটার, কিন্তু ক্লার্কশিপের প্রমোশনাল বেস ভালো থাকে। তো এগুলো তো আলোচনা আমরা পরপর দিয়ে যাবো, একটা সেশনে আর আলোচনা রাখছি না এগুলো। তো যারা যারা কনফিউশন নিয়ে ছিলে যে এতগুলো এক্সামের প্রিপারেশন নেবো কী করে, তাদের সবার আগে বলি কনফিউশন দূরে হাঁটাও, এবং সবার আগে ভাবো আমার চাকরির পরীক্ষার পড়াশোনাটা একই, 4টে সাবজেক্ট আমাকে এমফাসিস করে পড়তে হচ্ছে। তবে যদিও পিএসসির ক্ষেত্রে এই জিআই বা রিজনিংয়ের উপরে খুব একটা জোর থাকে না, কিন্তু ওভারঅল একটা এমন কিছু টাফ নয় জিআইটা। তোমরা এখানকার যে ক্লাসগুলো চলে সেগুলো তুমি ফলো করতে পারো, ইদার তুমি তোমার মতো করে প্রস্তুতি নিতে না, তাহলেও কোনো চাপ হবে না। আর তোমাদের এই ওভারঅল প্রস্তুতিকে সঠিকভাবে চালাতেই এখানে সম্পূর্ণ ফ্রিতে বেশ কতগুলো ক্লাস কিন্তু চলছে, জানো না হয়তো, জেনে নাও।
প্রত্যেক দিন দুপুর 10টার সময় জিকে মানে জেনারেল নলেজের ক্লাস চলছে, মানে সকাল 10টার সময়তে। তারপর দুপুর 12টার সময় জিওগ্রাফির ক্লাস নিচ্ছেন সৌমা ম্যাম। তারপর দুপুর 1টা 15 আমি তোমাদের পলিটির ক্লাস নিচ্ছি দীপাঞ্জন স্যার, এবং তারপর দুপুর 2টোয় শতবিশা ম্যাম ক্লাস নিচ্ছেন তোমাদের এই জেনকম মানে জেনারেল নলেজ ওভারঅল জেনকম মানে জেনারেল কম্বাইন্ডের উপরে সমস্ত এক্সামসকে ওরিয়েন্টেড করে একসাথেই হিস্ট্রির ক্লাস। মানে আমাদের এই যে ক্লাসগুলো বলছি সকাল 10টা, দুপুর 11, দুপুর 12টা, দুপুর 1টা 15 এবং দুপুর 2টো, আর রাত্রি 8টায় সাগর স্যার ইংলিশ ক্লাস নিচ্ছেন। এই সবগুলোই কিন্তু এই 5টা এক্সাম ওরিয়েন্টেড ক্লাস। বোঝা গেল? এই সবকটাই এই 5 এক্সাম ওরিয়েন্টেড ক্লাসই হচ্ছে, যেটার নাম দেওয়া হচ্ছে জেনকম অর্থাৎ জেনারেল কম্বাইন্ড। এবং সামনে যারা যারা রেল দেবে তাদেরও এই ক্লাসটা ইকুয়ালি কাজে দিয়ে দেবে, কারণ জেনারেল কম্বাইন্ডের ক্লাস কম্বাইন্ডভাবেই তোমাদের প্রিপারেশন দেওয়ানো হচ্ছে, আলাদা আলাদা করে আইডিও, আলাদা আলাদা করে ক্লার্কশিপ বা মিসলেনিয়াস বা কোঅপারেটিভ সার্ভিস বা এমবিআই নয়, কারণ ওভারঅল সিলেবাস একই। ওই যে বললাম কিছু এক্সামে কোনো সাবজেক্ট আছে, কিছু এক্সামে কোনো সাবজেক্ট নেই, বা কিছু এক্সামে কোনো সাবজেক্টের উপরে জোর বেশি দেয়, যেমন তোমাদের এমভিআই বা আইডিও বা মিসলেনিয়াসে সায়েন্সের উপরে যথেষ্ট জোর থাকে, যেটা অন্যান্য এক্সামের তুলনায় কম। তো এটাই ব্যাপার। তো সেই জন্য প্রিপারেশনটা হোক একত্রিতভাবে। আর দেখো এখানে যে ক্লাসগুলো হচ্ছে তোমাদের তো বললামই, কিন্তু তুমি প্র্যাকটিক্যালি যদি ভাবো শুধুমাত্র জিকে মানে স্ট্যাটিক জিকে, হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি আর ইংলিশ করে তুমি বাকি সমস্ত সাবজেক্ট কি পড়তে পারবে? সমস্ত সাবজেক্ট কি করা হবে? মানে চাকরিটা কি পাওয়া হবে আলটিমেটলি? কারণ 5টা সাবজেক্ট করে চাকরি হওয়া যায় না। তাহলে স্যার আপনারা ব্যাচ বিক্রি করবেন বলেই এই 5টা সাবজেক্টের ক্লাস দিচ্ছেন, বাকিগুলো দিচ্ছেন না। প্র্যাকটিক্যালি তোমাদের বিষয়টা বলি, তোমাদের আমি ক্লাসেও বলি যে দেখো আমি নিজেও বিগত 1টা মাস সেভাবে ক্লাস নিইনি, সপ্তাহে 1 দিন করে এখানে ক্লাস নিয়েছিলাম। তার কারণ ব্যাচের পরপর প্রেশার থাকে, পরপর ক্লাস, আমরাও মানুষ, আমাদেরও ক্লাস নিতে হয়, আমাদেরও বকতে হয় তোমাদের জন্য। তো সেই কারণে ওয়াইটিতে ক্লাস নেওয়া শুধু আমার নয়, অনেক স্যার ম্যাডামরা নিতে পারেনি। ডিসেম্বর মাসে প্রচণ্ড পরিমাণে আমাদের পরপর ব্যাচের ক্লাস ছিল, এবং যারা আমাদের ব্যাচের স্টুডেন্ট দেখছো তারা নিজেরাও জানো, WBCS অ্যাসপিরেন্স এখানে রয়েছে, তাদের আমি 2 ঘন্টা 3টে থেকে 5টা অবধি টানা ক্লাস নিই। 2টো থেকে যারা পুলিশের অ্যাসপিরেন্স জানো, 2টো থেকে মানে আমার ক্লাসটা শেষ হয়, তারপরেই ক্লাস থাকছে। তো ব্যাক টু ব্যাক রেলের স্টুডেন্টদের ক্লাস 5টা থেকে থাকে, মানে টানা ক্লাস থাকছে। তারপরে 6টায় আবার WBCS এর ইউটিউবের ক্লাস থাকছে, কোনো দিন আরও বেশি ক্লাস রয়ে যায়। তো বললামই যে এই হচ্ছে আমাদের শিডিউল। তো সেই কারণেই সমস্ত ক্লাস হয়তো নেওয়া আমার পক্ষে বা আমাদের পক্ষে সম্ভব। এটা আমার ক্লাস শিডিউল বললাম, বাকি স্যার ম্যাডামদেরও এরকমই ক্লাস রয়েছে। তো সেই কারণে এখানে 5টা ক্লাস আপাতত আমরা অ্যারেঞ্জ করতে পেরেছি, যদিও আমার ক্লাস সপ্তাহে 3 দিন, সোমা ম্যাম 2 দিন ক্লাস নিচ্ছেন, শতবিশা ম্যাম 4 দিন ক্লাস। বললাম এই রিজনটা কি? তো দেখো প্রপার প্রিপারেশন তো দরকার। তো তোমাদের এই প্রপারলি প্রিপেয়ার করার জন্য নতুন বছরে কিন্তু R&D4 উপহার জেনকম স্মার্ট, যার মধ্যে মিসলেনিয়াস, ক্লার্কশিপ, আইডিও, কোঅপারেটিভ সার্ভিস, গ্রুপ ডি, সিআইএনটি আর এমভিআই একত্রিতভাবে তোমরা প্রিপেয়ার হতে পারবে। এবার তোমরা বলতেই পারো স্যার এইসব পড়ে কিছু হবে না, আমরা আমাদের মতো পড়বো। 100% ভাই আমি সত্যি বলছি, নিজেদের প্রিপারেশন সবার আগে দরকার। কেউ যারা চাকরি পাচ্ছে কোনো একটা ইনস্টিটিউটে পড়েই তারা চাকরি পেয়েছে এমনটা নয়। তাহলে আমাদের আড্ডাতে বা যে কোনো ইনস্টিটিউটে পড়তো সবাই, যারা ভর্তি হতো সবাই চাকরি পেয়ে যেত। তার কারণটা কি জানো? 2টো কারণ থাকে। একটা মানে ক্যান্ডিডেটের চাকরি না পাওয়ার, 1 নাম্বার কনসিস্টেন্সির অভাব, এটা সবার আগে দরকার। আমি আজকে ভর্তি হলাম কালকে চাকরি পেলে, এটা কখনো নয়। এটা মানে ওই মামার বাড়ির মোয়া নয় যে পড়লেই চাকরিটা পেয়ে যাওয়া গেল। কারণ অনেক কিছু, তুমি আজকে পড়াশোনা শুরু করলে কালকে দেখলে ভ্যাকেন্সি নেই, কালকে দেখলে এক্সামের নোটিফিকেশন আসছে। এই কারণে তো বলছি নোটিফিকেশন এসে যখন সেটাকে কাজে লাগাও। আর 2 নাম্বার হচ্ছে তোমাদের যেটা হয় যে আমরা যা বলি বা তোমাদের যেভাবে পড়ানো হয় তোমরা হয়তো সেভাবে ভাবোই না। তোমরা ভাবোই যে বললাম কোথাও একটা ভর্তি হয়ে গেলে চাকরি পাওয়া যায়, একদমই নয়। নিজেকে সেলফ প্রিপারেশন ভীষণভাবে নিতে হয়। কতক্ষণ? একটা আমি যদি বলি ওভারঅল, দেখো কেউ বলবো তোমরা 10 ঘন্টা 12 ঘন্টা পড়তে হয় না, সম্ভব না ভাই। তুমি একজন মানুষ একদিন 10 ঘন্টা পড়তে পারো, পরের দিন তুমি অবশ্যই ভাবে ঠিকঠাক থাকতে পারবে না। হ্যাঁ 10 ঘন্টা পড়তে পারো, মাঝখানে মোবাইল ফোন, মাঝখানে এই মেসেজ, রিংটোন, মানে আদার্স কিছু, সিনেমা, মুভি সব কিছু মিলে চলে আসতে পারে, তাহলে 10 ঘন্টা হয় ডে টু ডে। কিন্তু ডে টু ডে খুব কনসিস্টেন্টলি 10 ঘন্টা খুব চাপ। পরীক্ষার আগে সেটা হয়ে যায়, কারণ তখন কিন্তু একটা অন্যরকম এন্থুই তোমাদের মধ্যে প্রত্যেকের মধ্যে কাজ করবে। কিন্তু ডে টু ডে 10 ঘন্টা পড়ার থেকে আমি বলবো প্রতিদিন বেশিক্ষণ না, যারা ওয়ার্কিং বা নন ওয়ার্কিং সকলেই আছো, 5 থেকে 6 ঘন্টা দাও। 5 থেকে 6 ঘন্টা দেওয়াই যায়। তুমি যদি একটানা 6 ঘন্টা পড়ো সেটাও পড়তে পারো, যদি মনে করো ব্রেক করে পড়বে পারে সকালে আর রাত্রিতে বা সন্ধে, তাতেও তুমি পড়তে পারো 3-6 ঘন্টা। তো এই 6 ঘন্টা যদি প্র্যাকটিক্যালি দাও, যে কোনো এক্সাম ক্র্যাক করাটা খুব একটা যাবে না, ইনক্লুডিং WBCS এর ক্ষেত্রেও আমি একই কথা বলবো, এবং এই কথাটাই আমি বলি সবসময়। 6 ঘন্টা দেওয়া যায়, 5 থেকে 6 ঘন্টা ডে টু ডে, এবং সেটাকে খুব
খুব ভালো করে ইউটিলাইজ করলে তুমি তোমার লক্ষ্যে পৌঁছতে বাধ্য। এবার এই যে এক্সামসগুলোর জন্য জেনকম স্মার্ট, যেটা আমরা নামিয়ে দিয়েছি এক ঢিলে 6 পাটি, কারণ তোমাদের বললামই যে গ্রুপ সিডির নোটিফিকেশনও খুব শিগগিরই আসছে। তো এই নোটিফিকেশনগুলো শর্ট হলেও ওই যে বললাম পরীক্ষা যে হবেই এর গ্যারেন্টি কিন্তু এসে গেছে, এবং তোমাদের কাছে এই গ্যারেন্টি আসার সাথে পড়াশোনা আরামসে শুরু হয়ে যাক। আর হাতে জেনারেলি 6 থেকে 7 মাস, মানে 5 থেকে 6 মাস বা 7 মাস। তো এই ওভারঅল প্রিপারেশনটার জন্য জেনকম স্মার্ট এবং জেনকম স্মার্টের মধ্যে শুধুমাত্র এই এক্সামসগুলোর প্রস্তুতি তোমাদের দেওয়ানো হবে না, তার সাথে সাথে কি থাকছে জানো তো, এর মধ্যেই রাখা হয়েছে তোমাদের একটা হ্যান্ড রিটেন নোটস, একটা ইবুকস থাকছে, প্রত্যেকটা মানে সাবজেক্ট ওরিয়েন্টেড ইবুকস থাকছে, হাতে লেখা নোটস থাকছে, মক টেস্ট প্রায় 2500 উপরে মক টেস্ট উইথ কমপ্লিট সলিউশন। এছাড়াও আমাদের ক্লাস নোটস, ক্লাস পিডিএফ, এগুলো তো তোমরা পেয়েই যাবে ব্যাচের মধ্যে। আর প্রত্যেকটা ক্লাসের মানে লাইভ ক্লাস যেগুলো হবে, প্রতিটা লাইভ ক্লাসই হবে, প্রতিটা লাইভ ক্লাসের কিন্তু রেকর্ডিং ভার্সন অ্যাভেলেবেল থাকবে। মানে তুমি হয়তো আজকে পড়লে কালকে হয়তো কোনো একটা জায়গায় ভুলে গেছো বা মনে পড়ছে না, তবে কিন্তু রেকর্ডিং দেখে তুমি আরামসে বুঝে যেতে পারবে। এছাড়াও যদি কোনো কারণে ক্লাস মিস হয়, তুমি আরামসে নেক্সট দিন ক্লাসটা কিন্তু করতে পারবে। তো এর ক্ষেত্রে তোমার কিন্তু সুবিধা রয়েছে এই ব্যাচটায়। জেনকম ব্যাচের ক্ষেত্রে আমি তোমাদের পুরো দেখিয়ে দিচ্ছি প্রসেসটা কীভাবে নিতে হবে। আর যদি কোনো অসুবিধা হয়, এবং এই যে ক্লাসগুলো যেখানে চলছে আমাদের ক্লাসগুলো ফ্রি ক্লাস, তারও যদি মানে ক্লাস লিঙ্ক, ক্লাস পিডিএফ যাওয়ার জন্য 7908913089, 7908913089 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে একটা হাই লিখে পাঠাও, অটোমেটিক্যালি গ্রুপ জয়েনের লিঙ্ক তোমার কাছে পৌঁছে যাবে। তো দেখে নাও কী করে ব্যাচটাতে এনরোল করবে। প্রথমে ADARE24/7 অ্যাপ ডাউনলোড করে নাও। কোথা থেকে করবো? এই সেশনটার ডিসক্রিপশন বক্সেই অ্যাপ ডাউনলোড লিঙ্ক আছে, ক্লিক অন দ্য লিঙ্ক অ্যান্ড ডাউনলোড দ্য অ্যাপ। অ্যাপ ডাউনলোড করার পর তোমার কাছে যেরকম আসবে যে স্টেট এক্সামে ক্লিক করো। স্টেট এক্সামে ক্লিক করলেই তোমার কাছে দেখবে অপশান আসবে ওয়েস্ট বেঙ্গল। তুমি গভর্নমেন্ট অফ এক্সামে ক্লিক করবে না, কারণ তুমি ওয়েস্ট বেঙ্গল স্টেটের এক্সাম দিচ্ছ সবগুলোই। এরপর ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করলে তোমার কাছে এরকম ইন্টারফেস, হ্যালো, এখানে ক্লিক করো। ইংলিশেই করবে কারণ অ্যাপসটা কোন ভাষায় চলবে তার জন্য। তারপর ইমেল মোবাইলে ক্লিক করো। ইমেল মোবাইলে ক্লিক করে এরকম ইন্টারফেস, তাহলে ফুল নেম, আইডি, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড লিখে সাইন আপ করে নাও। সাইন আপ করার পর এরকম ইন্টারফেস, যেখানে স্টোরে গিয়ে তুমি দেখবে লাইভ ক্লাস অপশন। লাইভ ক্লাসে ক্লিক করলে প্রথমেই তোমাকে এই জেনকম স্মার্ট দেখাবে। জেনকম স্মার্টের যেহেতু মানে নতুন বছরের অফার হিসেবে এই জেনকম স্মার্টের দাম রয়েছে 5999 টাকা। এরপরে কিন্তু ব্যাচ ভ্যালু ইনক্রিজ করতে পারে। তো এই 5999 ক্ষেত্রে এত টাকা লাগবে না। যদি যেই জেনকম ব্যাচে ক্লিক করবে দেখবে মাঝখানে লেখা রয়েছে YE30, ঠিক ওই জায়গাটায় ক্লিক করো। অত অনেক সময় দেখবে লেখা আছে এন্টার কুপন কোড বা কুপন অ্যাভেলেবেল। ঠিক কুপন অ্যাভেলেবেলে ক্লিক করলে একটা বক্স ওপেন হবে, মাঝখানে লেখা এন্টার কুপন কোড। এইখানে গিয়ে ক্লিক করে বসিয়ে দাও Y327 কুপন কোডটা। এর মধ্যেই অ্যাপ্লাই বাটনটা ক্লিক করবে, নিচের অ্যাপ্লাই বাটনে নয়। এবং এর নিচেই দেখবে লেখা রয়েছে ইউজ কয়েন, পাশে ছোট্ট বক্স ক্লিক করে দাও। দাম এসে দাঁড়াবে 4019 টাকা। ঠিক আছে, জেনকম স্মার্টের ক্ষেত্রে যারা নিতে চাইছো অবশ্যই নিয়ে নিও। যদি কোনো কোয়ারি থাকে, যে নাম্বারটা বলে দিলাম 7908913089, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে একটা হাই লিখে পাঠাও, অটোমেটেড গ্রুপ জয়েনের লিঙ্ক তোমার কাছে কিন্তু পৌঁছে যাবে। এবং সেই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ বা ফোন কল করতে পারো। ফোন কল করলে সন্ধ্যে 7টা থেকে 10টার মধ্যে করে নিও। ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড আবারও হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। খুব ভালো কাটুক এবছর, সুন্দর কাটুক, এবং তোমার মনের প্রত্যেকটা ইচ্ছে খুব তাড়াতাড়ি পূর্ণ হোক, এটা আমরা সকলে ADARE24/7 বেঙ্গলির তরফ থেকে একান্তভাবে চাইবো। ভালো থেকো, অ্যান্ড জয় হিন্দ।